এই ছোট লোক ফকিন্নি, বদমাইশের বাচ্চা, তুই আমাকে বাসায় দিয়ে আসবি এক্ষুনি। তোমাকে তো আমি বাসায় দিয়ে আসার জন্য এখানে নিয়ে আসিনি। তোমার সাথে আমি কিছুক্ষণ টি-20 খেলবো, আর তারপরেই তোমাকে বাসায় দিয়ে আসবো। দেখ, একদম আমার সঙ্গে বাড়াবাড়ি করিস না, কিন্তু খুবই খারাপ হবে, যেটা তুই নিতে পারবি না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, তুমি তোমার খেলা দেখাও, আমিও তোমার খেলা দেখতে চাই। তোর এই থানা আমি ঘুরিয়ে দেব বলে দিলাম। তুই আমার সম্পর্কে কোনো ধারণা রাখিস না। আরে বাবা, বললাম তো, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, কিন্তু তোমাকে আমি ছাড়ছি না। কারণ তুমি যেটা করেছো তা ক্ষমার অযোগ্য। তুই আমাকে ছাড়বি না তো? তুই জানিস না তো আমি কে। এই বলে প্রিয়াঙ্কা হাত উঁচিয়ে আশিককে একটা থাপ্পড় দিতে নিলেই আশিক প্রিয়াঙ্কার হাতটা ধরে ফেলল আর এক হাঁচকা টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে তার দুই ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 2 মিনিট ধরে চুমু খেলো আশিক, আর তারপরেই প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল। আর এদিকে প্রিয়াঙ্কার আগে ফুসফুস করছে। কি ব্যাপার টমেটো ম্যাডাম, এভাবে আগুনের মতো লাল হয়ে গেছেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে চুমু খেয়েছিস? এখন তো শুধু চুমু খেয়েছি, যদি আমার সঙ্গে আর বাড়াবাড়ি করো তাহলে তোমার ওই দুটোও খাবো। হারামজাদা ইতর ছোট লোকের বাচ্চা, একবার তোর এখান থেকে বের হই, তারপর তো এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। কি করবা, টি-20 খেলবা নাকি আমার সাথে? আমি কিন্তু প্রস্তুত আছি তোমার সঙ্গে খেলার জন্য। এখান থেকে একবার বের হই, তারপর তুই নিজেই দেখতে পাবি আমি তোর ঠিক কি করি। শহরে নতুন এসেছিস, তাই মনে হয় কোনো কিছুই জানিস না। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিকই বলেছেন। আমি এই শহরে নতুন এসেছি, এখানকার কোনো কিছু জানি না, আর আমি এখানকার কোনো কিছু জানতেও চাই না। আমি যেমন আছি তেমনই ভালো আছি। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে লকআপের থালা লাগিয়ে তারপর নিজের টেবিলে চলে আসে। চেয়ারে বসতে না বসতেই টেলিফোনে একটা কল আসে। আশিক ফোনটা রিসিভ করে আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পাই। আসসালামু আলাইকুম, ইন্সপেক্টর আশিক হিয়ারিং। কমিশনার রায়হান স্যার বলছি। শুনলাম তুমি নাকি একটা মেয়েকে তুলে এনেছো, ওকে একটু ছেড়ে দাও তো। স্যার, ও বিশাল বড় একটা অপরাধ করেছে, ওকে আমি এভাবে ছেড়ে দিতে পারি না। দেখো, ব্যাপারটা আমি দেখে নেব। এখন তুমি ওকে ছেড়ে দাও, ওর সঙ্গে ঝামেলায় যেও না, এটা তোমার জন্যই ভালো হবে। কিন্তু স্যার, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ওকে যদি আমরা এভাবে ছেড়ে দেই তাহলে আবারও এমন কিছু করতেই থাকবে যেটা আমাদের জন্য খারাপ হবে। আর বললাম তো, এটা নিয়ে তোমার এত প্যারা নেওয়ার কোনো কিছু নেই। তোমাকে আমি যেটা বলেছি সেটাই করো। এক্ষুনি ওকে ছেড়ে দাও। ঠিক আছে স্যার, আমি ছেড়ে দিচ্ছি, তবে আপনি এই কাজটা কিন্তু একদম ঠিক করেননি। এই মেয়েটা খুবই ডেঞ্জারাস, ওকে এভাবে ছেড়ে দেওয়া একদম উচিত নয়। কিন্তু ততক্ষণে কমিশনার সাহেব ফোন কেটে দিয়েছেন। আশিকের শেষ কথা ওনার কান পর্যন্ত পৌঁছায়নি মনে হয়। ফোনটা কাটার সঙ্গে সঙ্গেই লকআপের ভিতর থেকে প্রিয়াঙ্কা বলতে লাগলো। কি রে হারামজাদা ইতর, ছোট লোকের বাচ্চা, আমি তোকে আগেই বলেছিলাম না আমাকে তুই এখানে আটকে রাখতে পারবি না? হ্যাঁ, তবে চিন্তা করো না, তোমাকে আমি আবার নিয়ে আসবো, আর যদি না আনতে পারি একদম আমার বেডরুমে নিয়ে যাব। তো সাহস দেখে আমি বাঁচি না। অন ডিউটিরত একজন অফিসার হয়ে আমাকে এভাবে থ্রেট দিচ্ছিস? তুমি তো বেঁচে গেছো ডার্লিং, আমি ডিউটিতে আছি বলে। তা না হলে আমি তোমার সঙ্গে এখনই বাসরটা করে নিতাম। ছোট লোকের বাচ্চা, তোকে একবার থানার বাইরে পাই, তারপর তুই দেখতে পারবি আমি কি জিনিস। এই নাও আমার বাসার ঠিকানা, আমার বাসায় চলে আসো, তারপর না হয় দেখে নিও, সেই সুযোগে না হয় আমিও তোমার সঙ্গে বাসরটা করে নিতে পারবো। বন্ধুদের কাছে শুনেছি বিয়ের আগে বাসর করতে আগে অনেক মজা, আমারও এক্সপেরিয়েন্স হয়ে যাবে। ছোট লোক শুয়োরের বাচ্চা, তোর এটা কেটে একদম তোর হাতে ধরিয়ে দিব। তুই চিনতে পারিসনি এখনো আমাকে, আমি কি জিনিস এটা বুঝতে পারবি সময় পেরোক তবেই। এদিকে তখনই আশিক কনস্টেবলকে ডেকে প্রিয়াঙ্কাকে ছেড়ে দিতে বলল। কনস্টেবল এসে প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয় আর প্রিয়াঙ্কা থানা থেকে বের হয়ে বাসায় চলে আসে।
বাসায় আসার আগে আশিককে অনেক রকম থ্রেট দিয়ে আসছে। আশিকের শেষ দেখেই ছাড়বে। থানা থেকে বের হতেই থানার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা। গাড়িতে উঠে বসে আর তখন ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। প্রিয়াঙ্কা তখন ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে থাকে গাড়িটা নিয়ে সোজা তার বাবার অফিসে চলে যাওয়ার জন্য। এদিকে ড্রাইভারও তখন কোনো কথা না বলে গাড়ি নিয়ে সোজা প্রিয়াঙ্কার বাবার অফিসের সামনে চলে আসেন। অফিসের সামনে এনে গাড়ি দাঁড় করাতেই প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে গেল। আর তখনই গাড়ি থেকে নেমে হন হন করে অফিসের ভিতরে ঢুকে গেল। সপ্তম তলায় তার বাবার কেবিন। লিফটে চড়ে প্রিয়াঙ্কা চলে আসে তার বাবার কেবিনে। তার বাবা যখন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিল, কিন্তু প্রিয়াঙ্কা কখনো অজুহাত শোনার মতো মেয়ে নয়। সে হুট করে তার বাবার কেবিনে ঢুকে পড়ে আর তার বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে, ড্যাডি কি হচ্ছে এসব? আমি থানায় ছিলাম, তুমি একবারও আমাকে দেখতে গেলে না কেন? মামনি, আমি কমিশনার সাহেবকে ফোন করে সঙ্গে সঙ্গে সবটা জানিয়েছি। তারপর তো আর তোমাকে সেখানে আটকে রাখা হয়নি। তুমি এখন একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি। আমি তোমার মিটিংয়ের গুষ্টি কিলাই। আমার থেকে তোমার মিটিং বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেল। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি মিটিং ক্যান্সেল করো আর আমার প্রশ্নের উত্তর দাও আগে। প্লিজ মামনি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই মিটিংটা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রায় আমি 300 কোটি টাকার ডিল করব। ওকে ফাইন, তুমি তোমার টাকা নিয়ে পড়ে থাকো। আমাকে তোমার কোনো প্রয়োজন নেই আর আমি তোমাকে কোনো প্রয়োজনে ডাকবো না। গেলাম আমি। এই বলে প্রিয়াঙ্কার আগে ফুসফুস করতে করতে তার বাবার অফিস থেকে বের হয়ে আসে। আর এদিকে তার বাবা তখন পরিস্থিতি সামলে নিয়ে আবারও মিটিং কন্টিনিউ করতে থাকে। অবশেষে তিনি 300 কোটি টাকার ডিল ফাইনাল করেন। আর এদিকে প্রিয়াঙ্কা বাসায় এসে বাসাতেও চিল্লাচিল্লি শুরু করে দেয়। তার আম্মু নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। তার চিল্লাচিল্লি শুনে ড্রয়িং রুমে চলে আসেন আর তাকে বলতে থাকেন, কি রে বাবা, কি হয়েছে? তুই কি একটি বারের জন্য মুখ বন্ধ করে রাখতে পারিস না? বাসায় আসতে না আসতে এইভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে দিতে হয় নাকি? হ্যাঁ, আমি তাই করব। তোমরা তো মনে হয় সব সময় এটা ভুলে যাও যে আমি তোমাদের সন্তান হই। আমার উপর তোমাদের কোনো কর্তব্য দায়িত্ব আছে। তোমরা তো এটা কখনো মনেই রাখতে চাও না। আরে বাবা, তোর এমনটা মনে হওয়ার কারণ কি? তোকে আমরা কোন জিনিসটা কমতি দিয়েছি যার কারণে তোর এমনটা মনে হতে পারে? তুই সবকিছু চাওয়ার আগেই সেটা তোর সামনে হাজির করি, আর তারপরেও কি মনে হয় তোকে আমরা ভালোবাসি না? ছোট লোকই তোর বদমাস পুলিশ এসিপি আমাকে থানায় নিয়ে গেছিল। কই তখন তো তোমরা কেউ গেলে না আমাকে ছাড়িয়ে আনার জন্য। কি বলছিস? তুই তো আমাকে কোনো কিছু জানাসিনি। তাছাড়া আমি তো কিছু জানতেই পারিনি। তাহলে আমি যাব কিভাবে? তুমি না হয় জানতে পারোনি আমাকে ভার্সিটি থেকে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু ড্যাড তো জানতো। নিজে না গিয়ে কমিশনারকে ফোন দিয়েছে কেন? তোর ড্যাডি মনে হয় ব্যস্ত ছিল কোনো মিটিংয়ে, সেই জন্য হয়তো যেতে পারেনি। তাছাড়া কমিশনারকে তো ফোন দিয়েছিসই, তাহলে আর সমস্যা কি? ও আচ্ছা, তাই বুঝি। তোমাদের কাছে আমার কোনো মূল্য নেই। কমিশনারকে ফোন দিয়ে তাতেই হয়ে গেল। আরে বাবা, তুই এইভাবে বলছিস কেন? তোর বাবা ব্যবসার কাজে খুবই ব্যস্ত থাকেন। তোকে তো কতবার বলা হয়েছে একটু অফিসে যা, একটু ব্যবসা দেখাশোনা কর, কিন্তু তুই তো সেটা করবি না। কেন আমি অফিসে যাব? আর কেনই বা অফিসের দেখাশোনা করতে যাব? তোমরা খুব ভালো করেই জানো আমাকে দিয়ে এইসব কিছু হবে না। আমি আমার মতো একটা স্বাধীনভাবে বাঁচতে চাই। প্লিজ তোমরা আমাকে আমার মতো একটু স্বাধীনভাবে বেঁচে থাকতে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই তোর স্বাধীন মতোই বেঁচে থাক। আমরা তো তোকে এই ব্যাপার নিয়ে জোরাজুরি করছি না, কিন্তু ব্যবসা তো আর ছেড়ে দিলে চলবে না। তোর বাবাকে সবকিছু সামলাতেই হবে। এটা বলাতে প্রিয়াঙ্কা অনেক বেশি রেগে গেল। সে রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে গেল। নিজের রুমে গিয়ে হাতের কাছে যা পাচ্ছিল তাই ছুঁড়ে ফেলে ভাঙচুর শুরু করে দেয়। তার আম্মুর কান পর্যন্ত সেই সব শব্দ চলে আসে, কিন্তু তারপরও তিনি কোনো কথা বলেন না। কারণ তিনি খুব ভালো করে জানেন এখন প্রিয়াঙ্কাকে যাই কিছু বলা হোক না কেন, সে সব কিছু কোনোভাবেই প্রিয়াঙ্কার কান দিয়ে ঢুকবে না। সে তার মতো ভাঙচুর করবেই। যতক্ষণ পর্যন্ত তার রাগ না থামবে ততক্ষণ পর্যন্ত সে ভাঙচুর করে যাবে। তার চাইতে বরং এটাই ভালো হয় তার সঙ্গে কথা না বলে থাকা। এই চিন্তা করে প্রিয়াঙ্কার আম্মু আর প্রিয়াঙ্কার সঙ্গে কোনো কথা বলতে গেলেন না। প্রায় 1 ঘন্টা ধরে চলে এ ধ্বংসযজ্ঞ পর্ব। তার রুমটা একদম জঙ্গলের মতো হয়ে গেছে। চারদিকে এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই রুমে একটু আগে মনে হয় যুদ্ধ হয়ে গেছে, এমনটাই বোঝা যায়। অবশেষে প্রিয়াঙ্কা ক্লান্ত হয়ে ওয়াশরুমে ঢুকে যায় আর শাওয়ার ছেড়ে দিয়ে ইচ্ছে মতো শাওয়ার নিতে থাকে। আর এদিকে তখনই প্রিয়াঙ্কার আম্মু কাজের মেয়েকে ডেকে প্রিয়াঙ্কার রুমটা পরিষ্কার করিয়ে নেয়। কারণ তিনি খুব ভালো করেই জানেন ওয়াশরুম থেকে বের হয়ে যদি প্রিয়াঙ্কা নিজের রুমটাকে অগোছালো দেখতে পায় তাহলে আরো অনেক বেশি রেগে যাবে।
আর তাহলে এর পরিণাম আরও ভয়াবহ হতে পারে। প্রিয়াঙ্কা মেয়েটা বরাবরই এরকম, ছোটবেলা থেকেই প্রচণ্ড রাগী আর জেদি। কোটিপতি বাবার একমাত্র আদরের লালন সে। কখনো মা বাবার কাছে মুখ ফুটে থাকে কোনো কিছুই চাইতে হয়নি। মা বাবা তার প্রয়োজন বুঝে আগে সেটা তার সামনে এনে হাজির করেন, আর যেটা প্রিয়াঙ্কাকে আরো বেশি বেখেয়ালি বানিয়ে দিয়েছে। কিন্তু তাতে তার মা বাবার কোনো সমস্যা নেই। তাদের একমাত্র রাজকন্যা বলে কথা, যা চাইবে তাই হবে, এমনটাই তাদের ধারণা। প্রিয়াঙ্কা প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে আর রুমে আসতেই তার মোবাইলে একটা কল আসে। প্রিয়াঙ্কা মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করে, তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, কিরে দোস্ত, কোথায় তুই? তুই কি আমার সাথে মজা নিচ্ছিস নাকি? আরে ভাই, তোর থেকে মজা কেন নেব? আমি তো আজ ভার্সিটিতে যাইনি, আমার শরীরটা ভালো লাগছে না, তাই তোকে ফোন দিয়ে ভাবছিলাম তোকে আমাদের বাসায় আসতে বলবো। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম তুই আরও ভার্সিটিতে এসেছিস। যাই হোক, একটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে। আমিও ভার্সিটিতে যাইনি, বলতে গিয়েছিলাম কিন্তু চলে এসেছি। এই বলে দুজন কথা বলতে থাকে। প্রিয়াঙ্কা তিশাকে সবকিছু খুলে বলে আজ তার সঙ্গে কি হয়েছে। সবকিছু শুনে তিশা অনেকটাই অবাক হয়, কারণ এই শহরে প্রিয়াঙ্কার সামনে দাঁড়িয়ে কথা বলে এমন সাহস কোনো পুলিশ অফিসারের নেই। আর সেখানে কোনো একজন পুলিশ অফিসার প্রিয়াঙ্কাকে তুলে নিয়ে গেছে আর 1 ঘন্টা থানায় রেখেছে। বিষয়টা জাস্ট অবাক করার মতো। তিশা তখন প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আরে ভাই, কি বলছিস এসব? তাহলে তো এই পুলিশ অফিসারের কলিজা আছে বলতে হয়, তা না হলে তোর মতো একটা মেয়েকে তো কোনোভাবেই থানায় নিয়ে আটকে রাখতে পারতো না। তবে কি আমি তোকে মিথ্যা কথা বলছি নাকি? যা হয়েছে তাই বলছি। আরে ভাই, তুই আমাকে কেন মিথ্যা বলবি? আর আমি কি তোকে বিশ্বাস করি না নাকি? আমি জানি তুই আমাকে সত্যি কথাই বলছিস। যাই হোক, বাদ দে সব কথা। রাতে পার্টি আছে, যাবি নাকি? দেখ, যেখানে তুই এটা খুব ভালো করেই জানিস আমি পার্টি ছাড়া থাকতে পারি না, সেখানে আবার আমাকে নতুন করে জিজ্ঞাসা করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলে আসিস 8টার দিকে। এই বলে প্রিয়াঙ্কা আর তিশা দুজনেই কথা বলা শেষ করে ফোন রেখে দেয়। আর প্রিয়াঙ্কা ড্রেস চেঞ্জ করেই চিল্লাতে শুরু করে তাকে খাবার দেওয়ার জন্য। কাজের মেয়েটা তাড়াহুড়ো করে তার জন্য খাবার নিয়ে আসে। প্রিয়াঙ্কা খাবারে হাত দিয়ে দেখে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে, যেটা দেখে প্রিয়াঙ্কা অনেক বেশি রেগে যায় আর চিৎকার দিয়ে বলতে থাকে, এই ছোট লোক ফকিনের বাচ্চা, তুই জানিস না আমি ঠান্ডা খাবার খেতে পারি না? তাহলে তুই আমাকে ঠান্ডা খাবার দিয়েছিস কেন? এবারে প্রিয়াঙ্কা কাজের মেয়ের গালে বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আর তখনই তার আম্মু সেখানে চলে আসে। প্রিয়াঙ্কাকে তিনি বলতে থাকেন, কি হয়েছে, তুমি ওর গায়ে হাত তুললে কেন? হাত তুলেছি বেশ করেছি, ও জানে না আমি ঠান্ডা খাবার খেতে পারি না? তাহলে কেন আমাকে ঠান্ডা খাবার এনে দিয়েছে? এখানে ওর কোনো দোষ নেই। এই বলে প্রিয়াঙ্কার আম্মু বলতে থাকেন তিনি নিজেই কাজের মেয়েকে প্রিয়াঙ্কাকে ঠান্ডা খাবার দেওয়ার জন্য বলেছেন। কারণ প্রিয়াঙ্কা এখন বড় হয়েছে, কদিন পরেই শ্বশুরবাড়ি যেতে হবে। আর শ্বশুরবাড়ি যাওয়ার পর কেউ তাকে এইভাবে প্রতিবেলায় খাবার তৈরি করে খাওয়াবে না। নিজের খাবারটা নিজেকে তৈরি করে খেতে হবে। অনেক সময় ঠান্ডা খাবার তো অনেক দূরের কথা, বাসি খাবারও খেতে হবে। তাই এখন থেকে যাতে প্রিয়াঙ্কা অভ্যাস করতে পারে, সেজন্যই তাকে একটু ঠান্ডা খাবার দেওয়া হয়। যদিও খাবারটা পুরোপুরি ঠান্ডা নয়, আধা ঘন্টা আগেই এটা তৈরি করা হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কা যখনই খাবার খাবে তখনই সঙ্গে সঙ্গেই তাকে খাবারটা তৈরি করে দিতে হয় কিনা তাই। মায়ের এমন কথা শুনে প্রিয়াঙ্কা অনেক বেশি রেগে যায় আর সে চিৎকার করে বলতে থাকে, এসব ফাজলামি শুরু হয়েছে আমার সঙ্গে? এসব কি ফাজলামো শুরু হয়েছে আমার সঙ্গে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আস্তে কথা বলো, গলা নামিয়ে, তবেই কথা বলবো। এখানে কেউ তোমার চিৎকার শুনতে বসে নেই, বুঝতে পেরেছো? কেউ তোমার সঙ্গে এখানে কোনো ফাজলামো করছে না। আমি শুধু তোমাকে বাস্তবতা কি জিনিস সেটা বোঝাতে চাচ্ছি। এই বলে প্রিয়াঙ্কার আম্মু কাজের মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। আর এদিকে প্রিয়াঙ্কা তখন প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে আর খাবার খেলো না। সে অনলাইনে খাবার অর্ডার করে কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলে খাবার খেয়ে সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আর সেই ঘুম থেকে উঠে সন্ধ্যার পরে আবারও তার বান্ধবী তাকে ফোন দিয়ে পার্টিতে যাওয়ার জন্য, আর সে ফোন পেয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে পার্টিতে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই পিছন থেকে তার আম্মু তাকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এই সন্ধেবেলা কোথায় যাচ্ছ? কেন এখন কি আমাকে এই বাড়ি থেকে কোথাও বের হতে হলেও কারো কাছে অনুমতি নিতে হবে নাকি? কথাটা শোনা মাত্রই প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কাকে একটা ধমক দেন আর বলতে থাকেন, তুমি মনে হয় ভুলে যাচ্ছ তুমি তোমার আম্মুর সামনে দাঁড়িয়ে কথা বলছো। আম্মুর সঙ্গে কখনো এভাবে কথা বলতে হয় না, সেটা কি তুমি জানো না? তাহলে আমার মনে হয় আমার আম্মুরও এটা জেনে রাখা উচিত যে আমিও তার মেয়ে হই। তবে এখন যথেষ্ট বড় হয়েছি, তাই আমার সমস্ত ব্যাপারে নাক গলানোর রাইট তার নেই।
এই বলে প্রিয়াঙ্কা তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। প্রিয়াঙ্কার আম্মু নিজের মেয়ের ব্যবহারে ভীষণ কষ্ট পান, কিন্তু কিছুই করার নেই। মেয়েটাকে ছোটবেলা থেকে অনেক বেশি আদর আর ভালোবাসা দিয়ে এরকম বেয়াদব বানিয়ে ফেলেছেন। তাই এখন আর মেয়েকে শুধু শুধু দোষ দিয়ে কোনো লাভ নেই। এই মুহূর্তে মেয়েকে বদলানো একেবারে অসম্ভব। তাই তিনি এখন আর এসব বিষয় নিয়ে সেরকম একটা মন খারাপ করেন না। কারণ আগে থেকে যদি মেয়েকে শাসন বারণ করতেন, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। এদিকে প্রিয়াঙ্কা বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়, আর তারপর সেখান থেকে সোজা তার বান্ধবীর বাসার সামনে চলে আসে। বাসার সামনে দাঁড়িয়ে গাড়ির হুইসেল দিতেই তার বান্ধবী বাসা থেকে বের হয়। গাড়িতে উঠতে উঠতে সে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, দোস্ত, জানিস, লাইফ ইজ সো বোরিং। আর কিছু ভালোই লাগে না। সারাদিন শুধু একটু আড্ডা দিয়ে কাটাতে পারলেই যেন বেঁচে যাই। এসব পড়াশোনার ভালো লাগে না। হ্যাঁ দোস্ত, এটা তুই একদম ঠিক কথাই বলেছিস। এভাবে সময় কাটাতে আর ভালো লাগে না, জাস্ট বোরিং লাগে। একটু শান্তিতে থাকতে চাই। এই কথা বলতে বলতে প্রিয়াঙ্কা গাড়ি স্টার্ট করে। আর এভাবে কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে নাইট ক্লাবে পৌঁছে গেল। রাত তখন 1টার কাছাকাছি বাজে। দুজনে ক্লাব থেকে বের হয়, কিন্তু প্রিয়াঙ্কার অবস্থা একেবারেই নাজেহাল হয়ে গেছিল। সে গাড়ি চালাতে পারছিল না, বারে বারে গাড়ি এদিক সেদিক হয়ে যাচ্ছিল। তখনই প্রিয়াঙ্কার বান্ধবী তাকে বলতে থাকে, দোস্ত, তুই গাড়ি চালিয়ে বাসা পর্যন্ত যেতে পারবি না? চল আমাদের বাসায় আজ। আজ রাতে আমাদের বাসাতেই থাকবে। আরে না, কোনো সমস্যা নেই। আমি তোকে নামিয়ে দিয়ে বাসায় চলে যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। এগুলো বলে প্রিয়াঙ্কা আবারও মাতালের মতো গাড়ি চালাচ্ছিল। তখনই হঠাৎ একজন পুলিশ বাইক নিয়ে এসে তাদের গাড়ির সামনে দাঁড়ালো। প্রিয়াঙ্কা গাড়ি দাঁড় করায়। পুলিশ অফিসার নিজের মাথা থেকে হেলমেট খুলে রেখে গাড়িতে জানালার গ্লাসে হাতে টোকা দেয়। আর তখনও প্রিয়াঙ্কার গ্লাস নামায়। প্রিয়াঙ্কাকে দেখে পুলিশ অফিসার বলতে থাকে, আমি মনে মনে এরকমটাই ভেবেছিলাম, কারণ এই যে এত রাতের বেলা কোনো মানুষ এভাবে মাতাল হয়ে গাড়ি চালাতে পারে না, শুধুমাত্র বড়লোকের বখাটে যাওয়া মেয়েগুলো ছাড়া। আশিকের এমন কথা শুনে প্রিয়াঙ্কা মাতাল মাতাল কণ্ঠে আশিককে বলতে থাকে, এই অফিসারের বাচ্চা, তুই আমার এখানে এসেছিস কেন? আমি গাড়ি চালাচ্ছি, আমাকে গাড়ি চালাতে দে। আমাকে বাসায় যেতে হবে, ঘুম পাচ্ছে ভীষণ। আই এম সো সরি ম্যাডাম, আমি বিয়ের আগেই বিধবা হতে চাই না। আমি তোমাকে এভাবে যেতে দিতে পারছি না। তুমি গাড়ি থেকে বের হও, আমি তোমাকে বাসায় পৌঁছে দেব। কিন্তু সেই কথা প্রিয়াঙ্কার কান পর্যন্ত পৌঁছালো কিনা পৌঁছা গেল না। তার আগে প্রিয়াঙ্কা ঘুমিয়ে ঢলে পড়ে গেল। একদিকে চোখে ঘুম, অন্যদিকে মদের নেশা এখনো কাটেনি। আজ প্রিয়াঙ্কা একটু বেশি খেয়ে ফেলেছে, কারণ সারাদিনের রাগ আর কন্ট্রোল করতে পারছিল না। প্রিয়াঙ্কা যখন একটু বেশি রেগে যায় তখনই নেশা একটু বেশি করে। এটা এই কয়েক বছর ধরেই চলে আসছে। আর এদিকে এভাবেই প্রিয়াঙ্কার নেশা একটু বেশি আসক্ত হয়ে গেছে। যখনই তার মেজাজ খারাপ হয়ে যায় তখনই সে ক্লাবে চলে আসে ইচ্ছে মতো নাচ গান করে, আর শেষে মদ খেয়ে বাড়িতে ফিরে। যদিও অধিকাংশ দিন তার বাবা ড্রাইভার পাঠিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, কারণ তিনি মেয়েকে কিছু বলতে পারেন না। অনেক আদরের মেয়ে, তাই মেয়ে মনে কষ্ট পাবে এরকম কোনো কিছুই কখনোই করেন না। কিন্তু আজ প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার বাবাকে ড্রাইভার পাঠাতে নিষেধ করেছেন। এদিকে প্রিয়াঙ্কার বাবা আবার প্রিয়াঙ্কার আম্মুকেও ভীষণ ভয় পান। ভালোবেসে বিয়ে করেছিলেন কিনা এখনো সেই জন্য স্ত্রীর মুখের উপর কোনো কথা বলতে পারেন না। তাই আজ আর ড্রাইভার যায়নি। এদিকে আশিক যখন দেখতে পেল প্রিয়াঙ্কা ঘুমিয়ে গেছে, ওদিকে তার বান্ধবীও ঘুমে টলমলো করছে, তখন আশিকের আর কোনো উপায় দেখতে না পেয়ে গাড়িতে উঠে বসলো আর কনস্টেবলকে ফোন দিয়ে বলল তার বাইকটা নিয়ে যেতে। আশিক গাড়ি চালিয়ে প্রিয়াঙ্কার বান্ধবীকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। প্রিয়াঙ্কা ঘুমে অচেতন হয়ে আছে। আশিক বাধ্য হয়ে প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিল। প্রিয়াঙ্কাকে কোলে নিয়েই কলিং বেল চাপ দেয়। প্রিয়াঙ্কার আম্মু এসেই দরজাটা খুলে দেয়। আশিককে দেখে তিনি বেশ অবাক হন আর বলতে থাকেন, বাবা, কে তুমি? আর আমার মেয়েকে কোথা থেকে নিয়ে এসেছো? আন্টি, আমার আপনাদের এলাকায় নতুন পোস্টিং হয়েছে। আমি এসপি আশিক আহমেদ। আপনার মেয়ে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছিল, আর সেটা আমার চোখে পড়ে, আর বাধ্য হয়ে আমি নিজেই তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। দাঁড়াও, আমি ওকে রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তুমি এখানে বসো, আমি আসছি, তোমার সঙ্গে একটু কথা আছে। এই বলে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কাকে নিয়ে তার রুমে চলে গেলেন। প্রিয়াঙ্কাকে বিছানায় শুয়ে দিয়ে দরজাটা বাইরের দিক থেকে লক করে দিলেন, আর তারপরেই তিনি নিচে চলে আসেন।
আশিক তখনও ড্রয়িং রুমে দাঁড়িয়েই প্রিয়াঙ্কার আম্মুর জন্য অপেক্ষা করছে। প্রিয়াঙ্কার আম্মু সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে থাকেন, আরে বাবা, কি ব্যাপার, তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমি না তোমাকে বসতে বলেছিলাম? না মানে আসলে আন্টি, আমি ডিউটিতে আছি তো, তাই আমাকে ফিরতে হবে। আরে বাবা, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এই প্রথমবার আমাদের বাসায় এসেছো, এভাবে চলে যেতে পারো না। আমি তোমাকে খালি মুখে চলে যেতে দিতে পারি না। তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসছি। এইটুকু তো খেয়ে যেতে পারো। অনেক রিকোয়েস্ট করে প্রিয়াঙ্কার আম্মু এই কথাটা আশিককে বলে। তাই আশিক আর প্রিয়াঙ্কার আম্মুর এই কথাটা ফেলতে পারছিল না। তাই আশিক প্রিয়াঙ্কার আম্মুকে বলে, ঠিক আছে আন্টি, তবে আমার হাতে সময় খুবই কম, তাড়াতাড়ি করবেন প্লিজ, অন ডিউটিতে আছি তো। এই কথাটা বলে আশিক ড্রয়িং রুমের সোফায় বসলো। আর এদিকে তখন প্রিয়াঙ্কার আম্মু তাড়াহুড়ো করে কিচেনে চলে গেলেন। আর কিছুক্ষণের মধ্যেই আশিকের জন্য কিছু স্ন্যাক্স আর চা বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে আসলেন। ট্রে ভর্তি খাবার দেখে আশিক বলতে লাগলো, আরে আন্টি, কি ব্যাপার, আপনি এতগুলো খাবার কেন এনেছেন? আমি তো বলেছিলাম শুধু চা নিয়ে আসতে। প্রিয়াঙ্কার আম্মু তখন কোনো কথা না বলেই খাবারটা আশিকের দিকে এগিয়ে দেন আর রিকোয়েস্ট করেন খাওয়ার জন্য। মায়ের বয়সে একজন মহিলার রিকোয়েস্ট ফেলা যায় না, তার উপর আবার এত রাতে তিনি এত কষ্ট করে এইসব কিছু নিয়ে এসেছেন, এখানে তো মোটেই নয়। তাই আশিক বাধ্য হয়ে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগলো। আশিক খাওয়া শেষ করে প্রিয়াঙ্কার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হতে যাবে, তখনই পিছন থেকে প্রিয়াঙ্কার আম্মু বলতে থাকে, বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আন্টি, বলুন কি বলবেন। ইতস্তত হওয়ার কিছু নেই, আমি আপনার ছেলের বয়সী, যা বলবেন নিয়েই তাই বলতে পারেন। না মানে কিভাবে বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। বললাম তো আন্টি, এত ইতস্তত বোধ করার কিছুই নেই, আমি আপনার ছেলের বয়সী, যা বলবেন নির্দ্বিধায় বলতে পারেন। কিছুক্ষণ চুপ করে থাকেন প্রিয়াঙ্কার আম্মু, আর তারপরে তিনি আশিককে উদ্দেশ্য করে বলতে থাকেন, না মানে আসলে আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম, তুমি কি কোনোভাবে আমার মেয়েটাকে পছন্দ করো? প্রিয়াঙ্কার আম্মুর এমন কথায় আশিক অনেকটাই লজ্জা পেয়ে গেল। লজ্জায় লাল চেহারা করে প্রিয়াঙ্কার আম্মুর দিকে তাকিয়ে বলতে থাকে, আসলে আন্টি, আপনি যেরকমটা ভাবছেন অনেকটা সেরকমই। এই তো মোটামুটি 2 মাসের মতো হয় আমি আপনাদের এলাকায় এসেছি। তখন থেকে মাঝে মাঝে আপনার মেয়ের সঙ্গে আমার দেখা হয়ে যায় রাস্তাঘাটে চলাচলের পথে। প্রথম যেদিন আপনার মেয়েকে দেখি সেদিনই আমার ভালো লেগে যায়। কিন্তু আপনি তো আপনার মেয়েকে খুব ভালো করেছিলেন, সে কাউকে পাত্তা দেওয়ার মতো মেয়ে নয়। হ্যাঁ বাবা, সেটা তো আমি খুব ভালো করেই জানি। কোনো ছেলে সহজে আমার মেয়ের সঙ্গে কথা বলা তো দূরের কথা, চোখ তুলে তাকাতেও ভয় পায়। কিন্তু আমি একটু ব্যতিক্রমী, আমি আপনার মেয়ের সঙ্গে সরাসরি কথা বলেছি। তবে আপনার মেয়ে কখন আমাকে সেভাবে সিরিয়াসলি নিয়ে ভাবেনি, সে মনে করেছে আমি সবসময় তাকে মজাই করেছি। প্রিয়াঙ্কার আম্মু তখন আশিকের হাতটা ধরেন আর তারপর বলতে থাকেন, বাবা, আমার এটা বড্ড বেখেয়ালি হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। মেয়েটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, তাকে কোনোভাবেই বোঝাতে পারছি না সে যা করছে তা করা একদম ঠিক হচ্ছে না। তখনই আশিক প্রিয়াঙ্কার আম্মুর হাত দুটো ধরে বলতে থাকেন, ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনার মেয়েকে ফিরিয়ে আনার জন্য। তবে কতটুকু পারবো সেটা জানি না। এই বলে প্রিয়াঙ্কার আম্মুর থেকে বিদায় নিয়ে আশিক তাদের বাসা থেকে বের হয়ে চলে আসে। ডিউটি শেষ হয় ভোর 4টায়। তারপরেই আশিক বাসায় এসে ঘুমিয়ে পড়ে। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়াঙ্কা যখন নিজেকে নিজের বেডরুমে আবিষ্কার করলো, তখনই সে তার আম্মুকে ডাকতে লাগলো। আর তার চিৎকার শুনে তার আম্মু তার রুমে আসে। তখন বেলা 11টা বাজে। প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি রে বাবা, কি ব্যাপার, এভাবে চিৎকার করছিস কেন? এটা কি বাড়ি নাকি মাছের বাজার তা বোঝা যায় না। আম্মু, আমি কাল কিভাবে বাসায় এসেছি? তখনই প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কাকে সবকিছু খুলে বলে। আর এটা শুনে প্রিয়াঙ্কা বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। সে ভাবতেই পারেনি আশিক তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। এতদিন ধরে সে শুধু শুধু আশিককে ভুল বুঝে এসেছে, বিভিন্নভাবে আশিককে অপমান করেছে, কথা শুনিয়েছে, কিন্তু সে আশিক তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল দায়িত্ব নিয়ে।
এই বিষয়টা প্রিয়াঙ্কাকে ভীষণ বিমোহিত করেছে। প্রিয়াঙ্কা এবার মনে মনে ঠিক করলো সে আশিকের কাছে সরি বলে তার কাছে ক্ষমা চেয়ে নেবে। এসব চিন্তা করতে করতেই প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কার জন্য খাবার এনে দিল। আর প্রিয়াঙ্কা খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তার বান্ধবীকে ফোন দিল। দুবার রিং হতেই তার বান্ধবী ফোনটা রিসিভ করে। আর তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, দোস্ত, তোকে একটা কথা বলার আছে। তুই কিছু বলার জন্য ফোন দিয়েছিস সেটা তো আমি খুব ভালো করেই জানি। এখন কথা না বাড়িয়ে বলে ফেল, কি বলবি? দোস্ত, আসলে কাল নাকি ওই পুলিশ এসিপি আমাদেরকে বাসায় পৌঁছে দিয়েছিল। হ্যাঁ, তুই তো একদম মাতাল হয়ে ঘুমিয়ে গেছিলি, গাড়ি ড্রাইভ করতে পারছিলিস না। আর তখনই উনি সেখানে চলে আসেন আর আমাদের দুজনকে বাসা পর্যন্ত পৌঁছে দেন। মানে ওই পুলিশের রেসিপি আমাদের দুজনকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দেয়। আর মনে মনে ঠিক করে আশিকের কাছে এবার তাকে সরি বলতেই হবে। আর কোনো উপায় নেই, তাই সব ঠিক করলো। একটু পরেই থানায় যাবে। যেমন চিন্তা তেমনই কাজ। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। থানায় এসে পৌঁছতে তার আধা ঘন্টার মতো সময় লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত থানায় এসে দেখতে পেল আশিক থানাতে আসেনি। তখনই একজন ডিউটি অফিসারের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলো আশিক আজ ডিউটিতে আসবে না, তার নাকি জ্বর এসেছে। প্রিয়াঙ্কা ওই অফিসারের কাছে আশিকের বাসার ঠিকানা জানতে চায়। অফিসার যদিও প্রথমে প্রিয়াঙ্কাকে আশিকের বাসার ঠিকানা দিতে চাইছিল না। পরে প্রিয়াঙ্কা বাধ্য হয়ে অফিসারকে বলে আশিকের কাছে ফোন দিয়ে তার পরিচয় দিতে, তাহলে কোনো সমস্যা হবে না। তখন অফিসার বাধ্য হয়ে প্রিয়াঙ্কাকে আশিকের বাসার ঠিকানা দিল। প্রিয়াঙ্কা ঠিকানা নিয়ে বাসায় চলে আসে। আশিক বিছানায় শুয়েছিল, জ্বরে একদম কুপোকাত হয়ে গেছে। ভীষণ রকম জ্বর, গা পুড়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা যখন আশিকের গায়ে হাত দিয়ে দেখতে পেল এত জ্বর, তখন সে আর এক মুহূর্তও দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে গেল আশিককে। যদিও আশিক প্রিয়াঙ্কার সঙ্গে যেতে চায়নি, কিন্তু প্রিয়াঙ্কা জোর করেই তাকে নিয়ে গেছে। ডাক্তার দেখানো শেষ হলে প্রিয়াঙ্কা নিজেই ওষুধ কিনে তারপর আশিককে বাসায় নিয়ে আসলো। আশিকের বাসায় কোনো রান্না করা খাবার ছিল না, কারণ সে নিজেই রান্না করে খেত। যেহেতু সে অসুস্থ, তাই তার বাসায় রান্না করা হয়নি। সেজন্য প্রিয়াঙ্কা রেস্টুরেন্ট থেকে তার জন্য খাবারও নিয়ে আসে। বাসায় এসে প্রিয়াঙ্কা আশিককে বিছানায় শুয়ে দিয়ে তার শরীরটাকে মুছে দিল। আর তারপর নিজের হাতে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। আশিক পুরো সময়টা এক দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। সে যেন নতুন প্রিয়াঙ্কাকে দেখছে। এই প্রিয়াঙ্কাকে সে যেন বিশ্বাস করতে পারছে না, এমন একটা অবস্থা। সবকিছু শেষ হলে প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, আই এম সো সরি। আসলে আমি আপনাকে সরি বলতে এসেছিলাম। এতদিন ধরে আপনার সঙ্গে যে আচরণগুলো করেছি সেগুলো আমার করা একদম উচিত হয়নি। আপনি কাল আমাকে যেভাবে দায়িত্ব নিয়ে বাসায় পৌঁছে দিয়েছেন, আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এটা করতো না। আর আজ তুমি আমার জন্য যেটা করেছো সেটা হয়তো আমার বউ ছাড়া অন্য কেউ করতো না। প্রচণ্ড রকম শরীর খারাপ থাকা সত্ত্বেও দুষ্টুমির একটা হাসি হেসে প্রিয়াঙ্কাকে এই কথাটা বলে আশিক। তখনই প্রিয়াঙ্কা আশিকের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, আপনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। সবসময় ইত্রামি করতেই হবে। এসব ইত্রামি ছাড়া আপনার চলে না বুঝি? চলবে কেমন করে? নিজের হবু বউয়ের সঙ্গে যদি এইটুকু ইতরামি না করতে পারি, তাহলে কার সঙ্গে ইতরামি করব বলে দাও একটু। আমি কি একবারও আপনাকে বলেছি যে আমি আপনাকে বিয়ে করব বা বিয়ে করতে চাই? তাহলে আমি আপনার হবু বউ হলাম কিভাবে বলেন শুনি? সব কিছু সবাইকে বলে দিতে হয় না। কিছু জিনিস আছে যেগুলো বুঝে নিতে হয়। আর আমি বুঝতে পারি তুমি আমাকে ভালোবাসো। ফাজলামো মার্কা কথা বাদ দেন। আপনার শরীর ভীষণ খারাপ ছিল বিধায় আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, আর এতটুকু করেছি, নয়তো কখনোই করতাম না। হ্যাঁ একদমই তাই। প্রিয়াঙ্কা কখনো এই কাজগুলো করতো না, কারণ প্রিয়াঙ্কা তার বাড়িতে কোনো কাজ করে না। একদম পায়ের উপর পা তুলে খাই বলা চলে। তার বাড়িতে কেউ কখনো তাকে কোনো কাজ করতে বলেও না, কারণ তার বাড়িতে কাজের লোকের কোনো অভাব নেই। সবাই সব রকম কাজ করে নেয়। আর এসব শুনে আশিক বলতে থাকে, মেয়েরা যত যাই কিছুই করুক না কেন, নিজের স্বামীর জন্য কিন্তু সব করতে পারে। স্বামীর জন্য তারা একদম সব সময় প্রস্তুত থাকে। ফালতু একটা। এসব কথা কে আপনাকে বলেছে? আমি শুধু মানবিকতার খাতিরে এতটুকু করেছি, তাছাড়া আর কিছুই না। চোর যখন চুরি করে ধরা পড়ে তখন এই কথাগুলোই বলে। যাই হোক, সেবা তো করেছো, আমি কিছু মনে করব না। এটা বলতেই প্রিয়াঙ্কা সেখানে আর এক মুহূর্তও দেরি না করে একটা দুষ্টুমির হাসি দিয়ে আশিকের বাসা থেকে বের হয়ে চলে আসলো সোজা নিজের বাসায়। প্রিয়াঙ্কা বাসায় প্রবেশ করতে যাবে, তখনই তার আম্মু পিছন থেকে তাকে বলতে থাকে,
কি ব্যাপার, কোথায় গিয়েছিলি? এই তো আমার এক বন্ধুর সাথে দেখা করতে। কেন, কিছু হয়েছে নাকি? কি হয়েছে আর কি হয়নি সেটা তুমি খুব ভালো করেই জানো, কারণ আমি এটা জানি যে তুমি তোমার কোনো বন্ধুর সাথে দেখা করতে যাওনি, অন্য কোথাও গিয়েছিলে। হ্যাঁ, ওই পুলিশ এসিপির বাসায় গিয়েছিলাম সরি বলার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম তিনি অসুস্থ। তাই তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, ওষুধ কিনে বাসায় পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি। এই বলে প্রিয়াঙ্কা তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমে চলে গেল। আর এরপর বেশ কিছুক্ষণ ব্যালকনিতে বসে থেকে গল্পের বই পড়ল। এভাবেই তার সন্ধ্যাটা কেটে গেল। রাতে পড়ার টেবিলে পড়তে বসলো, কিন্তু সে কোনোভাবেই বইয়ে মন বসাতে পারছিল না। তার মন পড়েছিল শুধু আশিকের কাছে। আশিক কি করছে, তার কি জ্বর কমেছে, সে কি খাওয়া দাওয়া করেছে, কেমন আছে এখন, এইসব হাজারো প্রশ্ন তার মনে ঘুরঘুর করছিল। কিন্তু এই মুহূর্তে আশিকের খোঁজ সে কিভাবে নিবে? আশিকের ফোন নাম্বার নিয়ে আসতে ভুলে গেছে। এদিকে সে নিজেকে স্থির রাখতে পারছিল না, বারবার আশিকের কথা মনে পড়ছিল। তাই সে আর এক মুহূর্তও দেরি না করে বাসা থেকে বের হয়ে পড়ে। তখন রাত 10টার কাছাকাছি। আশিকের রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে। আশিক রুমের ভিতরেই ছিল, কিন্তু বুঝতে পারছে না এই সময়ে কি এসেছে, কারণ এই সময় তো তার কাছে কারোর আসার কথা নয়। আর এই শহরে তার আপন বলতে কেউ নেই যে এত রাতে তার সঙ্গে দেখা করতে আসতে পারে। আশিক দরজা না খুলে ভিতর থেকে প্রশ্ন করে, কে? আরে দরজাটা তো খুলবেন, তারপর না হয় দেখুন কে এসেছে। সরি, এত রাতে আমার সঙ্গে দেখা করতে আসার মতো কেউ নেই। আপনি এখন চলে যেতে পারেন, কাল দিনে আসুন। বলতেই প্রিয়াঙ্কা আবারও দরজায় নক করতে থাকে আর বলতে থাকে, আরে আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে, আপনি এমন কেন বলেন তো? মানলাম আপনি মেয়ে মানুষের থেকে নিজেকে একটু দূরে দূরে রাখেন, তাই বলে একটা মেয়ে মানুষ এত রাতে আপনার সঙ্গে দেখা করতে এসেছে, একটু কথা বলতে এসেছে, আপনি তার সঙ্গে দেখা না করে দরজা বন্ধ করে দিবেন? আশিক তখন প্রিয়াঙ্কার কণ্ঠস্বর শুনে প্রিয়াঙ্কাকে চিনতে পারে আর দরজাটা খুলে দেয়। সে প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই বলতে থাকে, আরে এত রাতে তুমি এখানে কি করতে এসেছো? আপনার কথা ভীষণ মনে পড়ছিল, আপনার শরীর কেমন আছে সেটা জানতে ইচ্ছে করছিল, কিন্তু আপনি তো আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেননি যে আমি ফোন দিয়ে আপনার খোঁজ খবর নিতে পারি, তাই এই পর্যন্ত আমাকে আসতেই হলো। এই যা, আপনি আমাকে এত কিছু করে দিলেন আর এটাই নিয়ে গেলেন না, এটা তো বড্ড ভুল হয়ে গেল। এই বলে আশিক নিজের মোবাইলটা বের করে প্রিয়াঙ্কার হাতে তুলে দিল আর বলল, এই নাও তোমার নাম্বারটা ডায়াল করো, তাহলে আমার নাম্বারটা পেয়ে যাবে। প্রিয়াঙ্কা তখন আর এক মুহূর্ত দেরি না করে আশিকের মোবাইলটা নিজের হাতে নিয়ে নিজের নাম্বার একটা ফোন দিল। আর তারপর নিজের ফোনে নাম্বারটা সেভ করে নিয়ে আশিককে বলতে লাগলো, শরীর কেমন আছে এখন? এই তো আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটাই ভালো আছে। সব কিছুর জন্য থ্যাঙ্কস। থ্যাঙ্কস তো আপনাকে আমার দেওয়া উচিত, কারণ আপনার জায়গায় অন্য কেউ থাকলে সেটা কখনোই আমার জন্য করতো না। আমি একজন পুলিশ অফিসার, আর তখন আমি ডিউটিতে ছিলাম, আর এটা আমার কর্তব্য ছিল, তাই আমি শুধু আমার কর্তব্যটুকুই পালন করেছি, এর বেশি কিছুই না। হ্যাঁ, আপনি আপনার কর্তব্যই পালন করেছেন, হবু বউয়ের উপর থাকা কর্তব্য। এই বলে প্রিয়াঙ্কা একটা শয়তানি মার্কা হাসি দিয়ে আশিকের বাসা থেকে বের হয়ে চলে আসলো। সব কিছুই আশিকের মাথার উপর দিয়ে যাচ্ছিল, সে কোনো কিছুই বুঝতে পারছিল না। প্রিয়াঙ্কা কি আসলেই তার এইসব ফাজলামোকে সিরিয়াসলি নিয়ে নিচ্ছে? মানে আশিক প্রিয়াঙ্কার সঙ্গে ফাজলামি করে এইসব কথা বলতো, আর এইসব কিছু করতে সে কখনো প্রিয়াঙ্কাকে নিয়ে সিরিয়াস কি কোনো কিছুই ভাবেনি। কারণ প্রিয়াঙ্কা কোটিপতি বাবার একমাত্র আদরের রাজকন্যা, আর আশিক গ্রাম থেকে উঠে আসা সাধারণ একটা ছেলে। পড়াশোনা শেষ করে এই তো 1 বছরের মতো হয় পুলিশের চাকরি নিয়েছে। পুলিশের চাকরি নেওয়াটা ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল, আর এতদিন পর সে তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পেরে অনেকটাই খুশি। প্রিয়াঙ্কা যখন বাসায় এসে পৌঁছায় তখন রাত 12টার মতো বাজে। অলরেডি বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করেই দরজা খোলার আওয়াজ পেয়ে প্রিয়াঙ্কার মা তার রুম থেকে বের হয়ে আসেন আর প্রিয়াঙ্কাকে দেখেই বলতে থাকেন, কি ব্যাপার, তুমি এতক্ষণ কোথায় ছিলে আর এত রাতে কোথা থেকে এসেছো? গাড়ির আওয়াজ শোনা গেল। দেখো আম্মু, বারে বারে আমাকে সবকিছু জিজ্ঞেস করাতে আমার ভালো লাগছে না। তুমি তো জানোই আমি এত কৈফিয়ত দিতে পছন্দ করি না, তারপরও কেন কৈফিয়ত চাও আমার কাছে? প্রিয়াঙ্কার আম্মু তখন খুব ভালোভাবেই বুঝতে পারেন প্রিয়াঙ্কার কাছে আর কোনো কিছু জিজ্ঞাসা করে লাভ নেই, কারণ প্রিয়াঙ্কা উত্তর দিবে না। তাই তিনি আর কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেলেন। প্রিয়াঙ্কাও নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তারপরেও ঘুম আসছিল না।
বারবার শুধু আশিকের কথাই মনে পড়ছিল। তখন সে মনে মনে ভাবল, এখন তো আর কোনো চিন্তা নেই, আশিকের নাম্বার নিয়ে এসেছে, তাই সে চাইলেও আশিককে ফোন দিতে পারে। সে তখন আর ৭-৫ চিন্তা না করে মোবাইলটা বের করে আশিকের নাম্বারে ফোন দিল। ২-৩ বার রিং হওয়ার পর আশিক ফোনটা রিসিভ করলো আর ঘুম ঘুম চোখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, এসিপি আশিক হিয়ারিং। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার হবু জামাই, আমি আপনার হবু বউ বলছি। একটু টিটকারি দিয়েই এই কথাটা প্রিয়াঙ্কা আশিককে বলে। আর তখনই আশিক বুঝতে পারে এটা প্রিয়াঙ্কা ছাড়া অন্য কেউ হতেই পারে না। তখনই ফোনের অপর প্রান্ত থেকে আশিক বলতে থাকে, তা কি হবু জামাইকে ছাড়া থাকতে ইচ্ছে করছে না নাকি? তাহলে এখানেই থেকে যেতে দুজনে, বিয়ের আগে না হয় বাসরটা করে নিতাম। এটা শুনে প্রিয়াঙ্কা বলতে থাকে, সেটা যদি তুমি একবার আমাকে রেখে দিতে চাইতে তাহলে তো হলোই, একবারও তো থাকার জন্য বলনি, তাই তো আমাকে চলে আসতে হলো। আমি তো রেডি হয়ে গেছিলাম, তুমি থাকতে বললেই থেকে যেতাম। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে এখন চলে আসো। আমি কিন্তু সিরিয়াস, আমি কিন্তু সত্যি সত্যিই চলে আসব। তখন কিন্তু আবার আমাকে পাগল বলতে পারবে না। কি ব্যাপার, আমাকে মুহূর্তের মধ্যেই আপনি থেকে তুমি করে বলা হচ্ছে? হবু জামাই আর বিয়ের পর তো তোমাকে তুমি করেই বলতে হবে, তাই আগে থেকে অভ্যাস করছি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, আমারও শরীরটা টায়ার্ড লাগছে, ঘুমাতে হবে। এই বলে আশিক ফোনটা রেখে দিল আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে প্রিয়াঙ্কাও মোবাইলটা বুকের উপর রেখে ঘুমিয়ে পড়ল। এরপর দেখতে দেখতে চলে গেল আরো 3 দিন। ইতিমধ্যে আশিকের জ্বর সেরে উঠেছে। সে এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে। তাই আগামীকাল থেকে ডিউটিতে যাবে বলে ঠিক করেছে। সবকিছু গোছাচ্ছিল, রান্নাবান্না করছিল। তখনই হঠাৎ করে মোবাইলটা বেজে ওঠে। আশিক মোবাইলটা হাতে নিয়ে দেখে প্রিয়াঙ্কা তাকে ফোন দিয়েছে। 2বার রিং হতেই আশিক ফোনটা রিসিভ করলো। আর তখনই অপর প্রান্ত থেকে প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি ব্যাপার মাই ডিয়ার হবু হাজবেন্ড, কি করা হচ্ছে এখন? কি আর করব, কাল থেকে তো ডিউটিতে জয়েন করতে হবে, তাই নিজের কাজগুলো একটু গোছাচ্ছিলাম, এই আর কি। তাছাড়া আর কি করব, আমার তো আর ঘরে বউ নেই যে বউকে আদর করব। বউকে বাড়িতে নিয়ে গেলেই তো পারো, তাহলেই তো বউয়ের আদর, ভালোবাসা আর যত্ন সব কিছুই একসঙ্গে পেতে পারো। আচ্ছা শোনো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আমি কোনো একদিন তোমার সঙ্গে দেখা করে সরাসরি কিছু বলতে চাই। আশিকের এমন কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আশিক হয়তো তাকে প্রপোজ করবে, ভালোবাসার কথা বলবে। তাই সে আশিকের কথাই রাজি হয়ে গেল এবং আশিক কবে দেখা করতে চাই সেটা জানতে চাইলো। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, তুমি আগামীকাল অথবা পরশু আমার সঙ্গে একবার দেখা করো, থানায় নয়, বাইরে কোথাও। আচ্ছা ঠিক আছে, টাইম বলে দেবেন, আমি সময় মতো চলে আসব। আশিকের এমন কথা শুনে প্রিয়াঙ্কা একদম নিশ্চিত হয়ে যায় যে আশিক তাকে ভালোবাসার কথা বলবে। আর সেজন্যই হয়তো বাইরে দেখা করতে চাইছে, কারণ ভালোবাসার কথা তো আর থানাতে বলা যাবে না। তাই প্রিয়াঙ্কা মনে আশা নিয়ে অপেক্ষা করতে থাকে কখন আশিক তাকে ডাকবে আর সে আশিকের সঙ্গে দেখা করতে যাবে, আশিকের কাছ থেকে ভালোবাসার কথা শুনবে। 2 দিন পরে একদিন দুপুরবেলা আশিক প্রিয়াঙ্কাকে ফোন দিল। প্রিয়াঙ্কা সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পেল, তুমি একটু রমনায় আসো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। প্রিয়াঙ্কা এই কথাটা শোনার পর মনে মনে এটা একদম শিওর হয়ে নেয় আশিক আজ তাকে প্রপোজ করবেই। তাই সে রেডি হয়ে বাসা থেকে বের হয়। আজকে সে একটা নীল রঙের শাড়ি পরেছে আর ইচ্ছে মতো জুয়েলারি কসমেটিক্স দিয়ে নিজেকে সাজিয়েছে, কারণ আজ তার বহু প্রতীক্ষার প্রতিফলন হতে যাচ্ছে। আশিক আজ তাকে প্রপোজ করবে। আজকের মতো খুশির দিন তার আর নেই। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। গাড়ি নিয়ে আজ একাই গিয়েছে, ড্রাইভারকে সঙ্গে নেয়নি। রমনার কাছাকাছি এসে সে আশিককে ফোন দেয়। 2বার রিং হতেই আশিক কলটা রিসিভ করে। তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, কি ব্যাপার, কোথায় তুমি? পৌঁছে গেছো নাকি? না আসলে আমি এখনও পৌঁছাইনি, আমার একটা জরুরি কাজ পড়ে গেছিল, তাই একটু লেট হয়ে গেছে। তুমি কি পৌঁছে গেছো? আমি তো কাছাকাছি চলে এসেছি, আমার মনে হয় আমার আর বেশি হলে 5 মিনিটের মতো সময় লাগবে। ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একটু বসো, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না আমার, রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো।
এই বলে প্রিয়াঙ্কা তখনই ফোনটা কেটে দিল আর তখনই গাড়ি চালিয়ে রমনায় চলে গেল। কিছুক্ষণ পরেই আশিক চলে আসলো সেখানে। তবে প্রিয়াঙ্কা যেরকমটা ভেবেছিল, আশিক হয়তো আজ শার্ট কিংবা পাঞ্জাবি পরে আসবে, কিন্তু আশিক সেরকম কিছুই করলো না। সে ইউনিফর্ম পরেই সেখানে পৌঁছালো। প্রিয়াঙ্কা তাকে দেখে একটু অবাক হয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ইউনিফর্ম পরে এখানে চলে এসেছো? হ্যাঁ, আমি তো তোমাকে বললাম আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম, তাই ডিউটি শেষ করে তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছি। বাসায় যাওয়ার সময় পাইনি। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বসো। কি খাবে, চা নাকি কফি? আসলে এখন কোনোটাই আমি খাবো না, তোমার সঙ্গে একটু জরুরি কথা বলতে এসেছি, সেটা বলেই চলে যাব। আমার আবার বিকেলেও কাজ আছে। আশিকের এমন কথা শুনেই প্রিয়াঙ্কার মেজাজটা একটু খারাপ হয়ে গেল। কারণ সে মনে মনে এমনটাই ভেবে রেখেছিল আশিক হয়তো বা একটা ফুলের তোড়া কিংবা অন্য কিছু নিয়ে এসে তাকে প্রপোজ করবে, কিন্তু সেরকমটা তো কোনো কিছুই হলো না। কিন্তু তারপরেও সে নিজেকে সামলে নিল আর আশিক বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে এখানে কেন ডেকে এনেছো সেটা তো বলবে। আসলে আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি আগে সব কিছু মনোযোগ দিয়ে শুনবে, তারপর আমার কথার উত্তর দিবে। এই বলে আশিক বলতে শুরু করে। এতদিন ধরে সে যা কিছু করেছে প্রিয়াঙ্কার সঙ্গে সবকিছুই ফাজলামো ছিল, মাত্র কোনো কিছুই সিরিয়াস নয়। কারণ প্রিয়াঙ্কা এখন বিষয়টাকে সিরিয়াস ভাবতে শুরু করেছে, তাই তাকে এই বিষয়গুলো বলা প্রয়োজন। আর এই জন্যই তাকে এই কথাগুলো বলতে এসেছে এখানে। কথাগুলো শুনে প্রিয়াঙ্কার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। সে কেন কিছুই ভাবতে পারছিল না। মনে হচ্ছিল সে যেন শূন্যে ভাসছে, তার সামনে পিছনে কোনো কিছুই নেই। তার চোখ অন্ধকার হয়ে আসছিল। কিন্তু তারপরও সে নিজেকে সামলে নিয়ে আশিককে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে তোমাকে একটা কথা বলে রাখি, এইরকম সেনসিটিভ ব্যাপার নিয়ে আমার সঙ্গে যা করেছো করেছো, অন্য কারোর সঙ্গে এরকম কিছু করো না, তাহলে সহ্য করতে পারবে না। এটা বলেই প্রিয়াঙ্কা আর এক মুহূর্ত দেরি না করে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আশিক বুঝতে পারে প্রিয়াঙ্কা মনে কষ্ট পেয়েছে, কিন্তু তারপরও সে মনে মনে এটা ভাবে যে সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। কারণ কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবকিছুর অভাব দিনে দিনে একভাবে না একভাবে পূরণ হয়ে যায়। প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর আশিক সেখান থেকে নিজের বাসায় এসে ফ্রেশ হয়ে আবারও কিছু কাজ করার জন্য থানায় চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা কান্না করতে করতে বাসায় প্রবেশ করে। প্রিয়াঙ্কার এমন চেহারা দেখে তার মা ভীষণ অবাক হন আর প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, কি রে মা, কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? কারোর সঙ্গে ঝগড়া করিস নাকি? না আম্মু, সেরকম কিছুই হয়নি। তাছাড়া আমি কেন কারোর সঙ্গে ঝগড়া করতে যাব? আমি একদম ঠিক আছি, কোনো ব্যাপার না। এই বলে প্রিয়াঙ্কা নিজের রুমের দিকে চলে যাচ্ছিল। কিন্তু প্রিয়াঙ্কার আম্মু খুব ভালোভাবে বুঝতে পারে প্রিয়াঙ্কার কিছু একটা হয়েছে, তাই তিনি আবারও পিছন থেকে প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, আরে বাবা, তুই যদি এটা খুলে না বলিস যে তোর কি হয়েছে, তাহলে আমরা বুঝবো কি করে? বল না কি হয়েছে। তখনই প্রিয়াঙ্কা থেমে গেল আর তার আম্মুকে ধমক দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তোমাকে আমি কি বললাম তুমি শুনতে পাওনি নাকি? তুমি জানো না বারে বারে প্রশ্ন করা আমার একদম ভালো লাগে না। প্রিয়াঙ্কার আম্মু তখন খুব ভালোভাবে বুঝতে পারলেন প্রিয়াঙ্কা ভীষণ মন খারাপ করে আছে আর প্রচণ্ড পরিমাণে রেগে আছে, তাই তাকে এই মুহূর্তে প্রশ্ন না করাটাই ভালো। তাই তিনি আর কোনো কথা বললেন না, নিজের মতো নিজের রুমে চলে গেলেন। আর এদিকে প্রিয়াঙ্কাও নিজের রুমে চলে আসলো। রুমে এসে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। বিছানার ওপর শাড়ি চুড়ি সব খুলে ছুঁড়ে ফেলতে লাগলো। কান্নায় তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সে চিৎকার করে কান্না করতে পারছিল না। সবাই শুনলে কি ভাববে? ওয়াশরুমে ঢুকে যায় আর ঝর্ণা ছেড়ে দিয়ে ইচ্ছে মতো কান্না করে। 2 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়। ততক্ষণে তার চোখ দুটো ফুলে একদম কলাগাছ হয়ে গেছে। তার কোনো কিছুই ভালো লাগছিল না। ব্যালকনিতে গিয়ে বসে থাকে দোলনায়। আকাশের দিকে তাকিয়ে আকাশ দিকে দূরের আকাশ যা বিশাল, মেঘগুলো কি সুন্দর তার বুকে ঠাঁই করে নিয়েছে। দেখতে অপরূপ লাগছে এই দৃশ্য। এসব কিছু মনে মনে ভাবতে ভাবতেই প্রিয়াঙ্কা দোলনাতে বসেই কখন যেন ঘুমিয়ে গেল। সেটা তার আর খেয়াল ছিল না। প্রিয়াঙ্কার যখন ঘুম ভাঙলো তখন সন্ধ্যা হয়ে এসেছিল। প্রিয়াঙ্কা দোলনা থেকে নেমে রুমে চলে আসে। বেশ কিছুক্ষণ সাউন্ড বক্সে গান বাজায়, কিন্তু তারপরেও তার কিছুই ভালো লাগে না। কিছুক্ষণ গল্পের বই পড়ে, কিন্তু তাতেও মনোযোগ দিতে পারছিল না। অবশেষে নিজের পড়ার বই নিয়ে বসলো। সেটা তো আরও অসহ্য লাগছিল। তাই সে সব কিছু ফেলে মোবাইল হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করতে থাকে। এভাবে দেখতে দেখতে কখন যে রাত পেরিয়ে গেল সে টের পেল না।
ফজরের আগের দিকে তার ঘুম পেয়ে গেল। ঘুম ভাঙলো পরের দিন বিকেলের দিকে, কিন্তু সে রুম থেকে বের হলো না। ইতিমধ্যে তার আম্মু তাকে অনেকবার ডাকাডাকি করলো, কিন্তু সে কোনো সাড়া শব্দ করলো না। তার আম্মু ভীষণ চিন্তায় পড়ে গেল। কেন সে এমন করছে কিছুই বুঝতে পারছে না। প্রিয়াঙ্কার বাবা এটা দেখতে পেলে প্রিয়াঙ্কার আম্মুকে বলেন, কি ব্যাপার, কি হয়েছে প্রিয়াঙ্কার? ওকে এইভাবে ডাকাডাকি করছে কেন? কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন মেয়েটা রুমের দরজা খুলছে না, বাইরে আসছে না, কোনো সারা শব্দ পর্যন্ত করছে না? দাঁড়াও, তুমি একটু ওয়েট করো, আমি ডেকে দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার নাম ধরে ডাকতে থাকেন। তখন রাত 8টার মতো বাজে। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর প্রিয়াঙ্কা তার বাবার ডাকে সাড়া দেয় আর বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এভাবে আমাকে ডাকাডাকি করছো কেন? আমি কি মরে গেছি নাকি যেভাবে ডাকাডাকি করতে হবে? আরে বাবা, এগুলো কোন ধরনের কথা? তুমি সেই কাল রাতে রুমে প্রবেশ করেছো, আর এরপর থেকে তোমার কোনো সাড়া শব্দ নেই। আজ রাত 8টা বাজে, এখন পর্যন্ত তুমি একবারের জন্য রুম থেকে বের হচ্ছ না। কি হয়েছে তোমার সেটা তো বলবে নাকি? আমার কোনো কিছুই হয়নি। আমার জাস্ট ভালো লাগছে না, প্লিজ আমাকে বিরক্ত করো না। আমাকে একটু আমার মতো একা থাকতে দাও। এভাবে তো হয় না মা। তুই রুম থেকে বের হো, খাওয়া দাওয়া কর। সেই কাল দুপুরে খেয়েছিস, এরপর তো আর তোর খাওয়া দাওয়া হয়নি। অলরেডি সারাদিন সারা রাত কেটে গেছে। তোমাদেরকে আমি কি বললাম তোমরা শুনতে পাওনি? তারপরও কেন বারবার আমাকে প্রশ্ন করছো? আমাকে একটু আমার মতো থাকতে দাও তো। আমার এসব কিছু একদম ভালো লাগছে না। অনেক জোরে চিৎকার দিয়ে কথাটা বলে প্রিয়াঙ্কা। তখন তার আব্বু আম্মু আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান। তারা বুঝতে পারেন কিছু একটা হয়েছে, যার জন্য প্রিয়াঙ্কা এমন করছে। তা না হলে তো এমন করার কথা নয়, কিন্তু কি হয়েছে তারা সেটাই বুঝতে পারছেন না। তখনই হঠাৎ করে প্রিয়াঙ্কার আম্মুর মনে পড়ল প্রিয়াঙ্কা কাল দুপুরের পরে রেডি হয়ে কোথাও গিয়েছিল। সে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল চিন্তা করলেই হঠাৎ করে মনে পড়ে গেল আশিকের কথা। আশিক তো প্রিয়াঙ্কার আম্মুর সঙ্গে বলেছিল। তখনই প্রিয়াঙ্কার আম্মু আশিকের নাম্বারটা জোগাড় করে তার নাম্বারে ফোন দিল। হঠাৎ করে আশিকের ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। প্রিয়াঙ্কা একটু অবাক হলো, কিন্তু তারপরেও ফোনটা রিসিভ করলো। আর তখনই প্রিয়াঙ্কার আম্মু বলতে লাগলো, আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি প্রিয়াঙ্কাকে কিছু বলেছো? কেন আন্টি, কি হয়েছে? কাল বিকেল থেকে প্রিয়াঙ্কা রুমের ভিতর দরজা বন্ধ করে রেখেছে। এই যে ডাকাডাকি করছি, রুমের দরজা খুলছেই না, বাইরেও আসছে না, খাওয়া খাচ্ছে না, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। আসলে আন্টি, প্রিয়াঙ্কা কাল বিকেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তাকে ডেকেছিলাম। এই বলে আশিক প্রিয়াঙ্কার আম্মুকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে প্রিয়াঙ্কার আম্মু বলতে থাকে, দেখো, আমার মনে হচ্ছে তুমি প্রিয়াঙ্কাকে এই কথাগুলো ফাজলামো করে বললেও সে এই বিষয়গুলো সিরিয়াসলি নিত, আর তোমাকে নিয়ে সিরিয়াসলি ভাবতো। কিন্তু আন্টি, আমি সত্যি বলছি, আমি আপনার মেয়েকে সিরিয়াসলি কখনো কোনো কিছু বলিনি। ও প্রচণ্ড রাগী, তাই সব সময় ওকে নিয়ে এভাবে মজা করতাম। আমার ভালো লাগতো ওকে রাগাতে। কিন্তু আমার মেয়েটা এসবের মধ্যেই নিজের ভালোবাসা খুঁজে নিয়েছে। এই বলে প্রিয়াঙ্কার আম্মু আশিককে সবকিছু বুঝিয়ে বলেন আর বলতে থাকেন। আশিক যেন প্রিয়াঙ্কার সঙ্গে একবার কথা বলে নেয়, কারণ প্রিয়াঙ্কা সত্যি সত্যি আশিককে ভালোবাসে। আশিক তখন অন ডিউটিতে ছিল, তাই তখন প্রিয়াঙ্কাদের বাড়িতে আসা সম্ভব ছিল না। পরের দিন সকালবেলা আশিক ডিউটি শেষ হলে বাসায় না গিয়ে সোজা প্রিয়াঙ্কাদের বাসায় চলে আসে। তখন ভোর 7টা বাজে। কলিং বেল চাপ দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। আশিককে দেখে সে একটু অবাক হয়, কারণ আশিকের গায়ে তখনও ইউনিফর্ম ছিল। সে একটু অবাক হয়, সেই সাথে একটু ভয়ও পেয়ে আশিককে বলতে থাকে, আপনি এখানে? আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এমনিতে এসেছি, প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করছি। প্রিয়াঙ্কা কোথায়? ম্যাডাম তো নিজের ঘরেই আছেন, কিন্তু আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে তোমার চিনতে হবে না। তোমার ম্যাডামের রুমটা আমাকে দেখিয়ে দাও। আমি তোমার ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি। কাজের মেয়েটা তখন আর কোনো কথা বলল না। সে তখন আশিককে নিয়ে সোজা প্রিয়াঙ্কার রুমের সামনে চলে গেল। প্রিয়াঙ্কার রুমের দরজার সামনে দাঁড়িয়ে কাজের মেয়েটা আশিককে বলে, স্যার, এইটা ম্যাডামের রুম। আপনি ম্যাডামকে ডাক দেন, আমি এখান থেকে চলে যাই। ম্যাডাম আমাকে দেখলে বকা দিবে। আশিক তখন কোনো কথা বলার আগেই কাজের মেয়েটা সেখান থেকে দূরে চলে গেল।
আশিক রুমের দরজায় বেশ কয়েকবার নক করলো। এই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, কোথায় তুমি? রুমের দরজা খোলো, আমি এসেছি তোমার সঙ্গে কথা বলতে। বেশ অনেকক্ষণ নক করার পর রুমের দরজাটা আপনা আপনি খুলে যায়, আর তখনই আশিক রুমের ভিতরে প্রবেশ করে। কিন্তু রুমের ভিতর থেকে রুমে কেউ নেই। তাই সে ব্যালকনির দিকে এগিয়ে যায়। দেখতে পাই প্রিয়াঙ্কা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, এক মনে কিছু একটা দেখছে। আশিক প্রিয়াঙ্কার পিছনে গিয়ে দাঁড়ায় আর তার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, এসব কি করা হচ্ছে? এভাবে হঠাৎ করেই পিছন থেকে কারোর গলার আওয়াজ শুনে চমকে যায় প্রিয়াঙ্কা। লাফিয়ে পিছন ফিরে তাকাতে একদম আশিকের ঠোঁটের ভিতর তার দুই ঠোঁট ঢুকে গেল। আশিকও কম যায় কি, সে প্রায় 2 মিনিট ধরে চুমু খেলো আর তারপর ছেড়ে দিল। প্রিয়াঙ্কা আশিকের থেকে ছাড়া পেয়ে বলতে লাগলো, এসব কি হলো? আপনি এভাবে আমাকে চুমু খেলেন কেন? ও মা, যে মানুষটা আমাকে নিয়ে এতভাবে এত চিন্তা করে, আর তাকে এই সামান্য চুমু খেতে পারি না আমি? না, পারেন না, কারণ আপনারা পুরুষ মানুষ। আপনারা আসলেই বেঈমান। আপনারা মানুষের ভালোবাসার মূল্য দিতে জানেন না। ও আচ্ছা, তাই বুঝি? শুধু মেয়ে মানুষই ভালোবাসার মূল্য দিতে জানে? হ্যাঁ, কারণ আপনি আমাকে মায়ায় ফেলেছেন। আমি আপনার মায়ায় পড়েছি, আর এখন কিনা আপনি বলেন আপনি আমাকে ভালোবাসেন না। আর যদি বলি তোমাকে মায়ায় ফেলতে গিয়ে আমি নিজেই মায়ায় পড়ে গেছি? মিথ্যা বলবেন না। আপনি শুধু এতদিন আমার সঙ্গে ফাজলামি করেছেন, সেটা তো আপনি নিজেই বলেছেন। আপনি তো কখনো আমাকে ভালোবেসে কাছে পাওয়ার জন্য এসব কিছুই করেননি। আশিক প্রিয়াঙ্কার কোমরে হাত রেখে আর এক হাত দিয়ে প্রিয়াঙ্কার থুতনিটা উঁচু করে ধরে আর তারপর বলতে থাকে, যদি বলি গত পরশুদিন যেগুলো বলেছি সেগুলো মিথ্যা ছিল, তাহলে? নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী মানুষ মনে করব। তাহলে তাই করতে পারো, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি শুধু তোমাকে একটু যাচাই করে দেখে নিতে চেয়েছিলাম। আসলে তুমি একটু রাগী তো, আর তোমাকে রাগাতে আমার ভীষণ ভালো লাগে। ও আচ্ছা, তাই বুঝি? দাঁড়াও তবে দেখাচ্ছি মজা। এই বলে প্রিয়াঙ্কা আশিকের বুকে কিল ঘুষি মারতে লাগলো। আর তখনই আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের আরো কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলো। দুজন এতটাই কাছাকাছি চলে এসেছে যে দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। তখনই প্রিয়াঙ্কার লজ্জা পেয়ে আশিককে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়াতে চাইলে, কিন্তু আশিক ছেড়ে দেওয়ার পাত্র মোটেও নয়। সে প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের আরো কাছে টেনে নেয় আর প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের 2 ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছুক্ষণ এভাবেই চলতে থাকে। হঠাৎ করে কেউ একজন রুমের দরজায় নক করে। আশিক প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয়, একদম ধরা পড়া চোরের মতো চুপসে যায়। তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, কি ব্যাপার? কি হলো? এখন ছেড়ে দিলে কেন? এই যা, রুমের দরজাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। এই বলে আশিক রুমের ভিতর চলে আসলো। দেখতে পেল প্রিয়াঙ্কার আম্মু সেখানে এসেছে। তখনই আশিক প্রিয়াঙ্কার আম্মুকে বলতে লাগলো, হ্যাঁ আন্টি, বলুন। বাবা প্লিজ কিছু একটা তো বলো। দেখুন আন্টি, আমি কি বলবো ভেবে পাচ্ছি না, তবে আমি আপনাকে এটুকু বলছি। দেখুন, আমার ফ্যামিলিতে আমার আম্মু ছাড়া কেউ নেই, আর আমার আম্মু এই মুহূর্তে অসুস্থ, তাই যা সিদ্ধান্ত নেওয়ার আমাকেই নিতে হবে। দেখো প্রিয়াঙ্কা আমাদের একমাত্র মেয়ে। আমাদের মেয়ের জন্য আমরা সব করতে পারি, যা ইচ্ছে তাই। প্রয়োজন হলে মানুষ আমার মেয়ের জন্য আমরা কিনেও আনতে পারি। হ্যাঁ আন্টি, আপনাদের ব্যাপারে আমি সব কিছুই জানি, আর আপনাদের ব্যাপারে আমার খুব ভালো ধারণাও আছে। দেখুন, হয়তো আপনার মেয়েকে রাজকীয় লাইফস্টাইল আমি দিতে পারবো না, তবে ডাল ভাত খাইয়ে সুখে রাখতে পারবো। এইটুকু ভরসা আমার উপর রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তোমার আঙ্কেলের সাথে আমি এই ব্যাপারে কথা বলবো। তোমরা কথা বলো, আমি আসছি। এই বলে প্রিয়াঙ্কার আম্মু সেখান থেকে চলে গেল। আর তখনই প্রিয়াঙ্কা গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। আশিক চলে যেতে চাইছিল, তখনই আশিককে আটকে দিয়ে প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি ব্যাপার? এখন কেন চলে যাচ্ছ? এখন তো আমি রুমের দরজা লাগিয়ে দিয়েছি। এখন তো আর আমার সাথে রোম্যান্স করতে কোনো সমস্যা নেই। এই যে ম্যাডাম, একজন পুলিশের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আপনার বুঝি একটু লজ্জা করছে না? ভয় লাগছে না? লাগছে না, লাগবেই বা কেন? আমি তো 2 দিন পরেই এই পুলিশটার বউ হব। 2 দিন পরে তো তাকে এই আমার রাজত্ব কায়েম করতে হবে। তাহলে তাকে ভয় পাওয়ার কি আছে? ও আচ্ছা, তাই বুঝি। তাহলে সময় হলে দেখা যাবে। এখন আমি যাই। না সাহেব, এখন তোমার যাওয়া হবে না। আম্মু আমাদের সবার জন্য
নাস্তা রেডি করছেন, নাস্তা করে তবেই যাবে। আরে না ডিয়ার, আমার ঘুমাতে হবে। সারা রাতে ডিউটিতে ছিলাম, এখন বাসায় চলে যাই, অন্য সময় আসবো। কিন্তু প্রিয়াঙ্কা কথা শোনার মতো মেয়ে নয়, সে যেটা বলবে সেটাই করবে। তাই সে আশিককে আর যেতে দিল না। জোর করেই আশিকের সঙ্গে রুমে বসে গল্প করতে লাগলো। এদিকে ঠিক আধা ঘন্টা পরেই প্রিয়াঙ্কার আম্মু নাস্তা রেডি করে তাদেরকে টেবিলে রেখে নিল। তারপর সবাই মিলে একসঙ্গে নাস্তা করলো। প্রিয়াঙ্কার বাড়ির ডাইনিং টেবিল আজ উৎসব মুখর। দুদিন একদম নীরব শুনশান ছিল, কোনো আনন্দ উল্লাস ছিল না। আজ মেয়ের মুখে খুশি দেখে প্রিয়াঙ্কার বাবাও অনেক খুশি, কারণ তিনি মেয়েকে সারা জীবন এভাবেই খুশি দেখতে চান। আর তার জন্যই তো জীবনের এত কিছু করা। নাস্তা শেষ হলে আশিক প্রিয়াঙ্কা এবং তার ফ্যামিলির সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে গেল। যেহেতু প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে নাস্তা করে এসেছিল, তাই আর রান্না করতে হলো না। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম ভাঙলো প্রিয়াঙ্কার কলে। ঘুম ঘুম চোখে আশিক ফোনটা রিসিভ করে, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়। কি ব্যাপার, আমার পুলিশ জামাইটা কি করছিল? এখনো ঘুমাচ্ছিল নাকি? হ্যাঁ ঘুমাচ্ছিলাম তো, দিলে তো আমার ঘুমটা ভাঙিয়ে। এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। বেশ করেছি, ঘুম ভাঙিয়ে দিয়েছি। এখন বাসা থেকে বের হও, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। আমাকে নিয়ে ফুচকা খেতে যেতে হবে। আচ্ছা তাই বুঝি। আমার আমার রাগী বউটার এখন ফুচকা খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, ফালতু কথা বন্ধ করে তাড়াতাড়ি রেডি হও, আমি আসছি। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দেয় আর বাসা থেকে বের হয়ে পড়ে। আশিকের বাসা থেকে তার বাসার দূরত্ব প্রায় 20 মিনিটের মতো। ততক্ষণে আশিক রেডি হয়ে যাওয়ার কথা। প্রিয়াঙ্কা গাড়ি নিয়ে আশিকের বাসার সামনে চলে গেল। আশিক ঘুম থেকে উঠে কোনো রকমে রেডি হয়ে নেয়। আর তখনই দরজায় কারো নক করার আওয়াজ শুনতে পেয়ে দরজা খুলে দেখে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা আজ আবারও পিঙ্ক কালারের একটা শাড়ি পরে এসেছে, যাতে প্রিয়াঙ্কাকে একদম অপ্সরীদের মতো লাগছে। প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই আশিক বলতে লাগলো, এখনই যদি এভাবে আমার সামনে আসো, তাহলে তো বিয়ের আগেই বাসরটা করে নিতে হবে। একবারও না করেছি তোমাকে। চলো তাহলে শুরু করি। এই যা, একদম ফাইজলামি করো না। এখন চলো তো, যাওয়া যাক, আমি রেডি। এই বলে আশিক আর প্রিয়াঙ্কা দুজনেই বাসা থেকে বের হয়। তখন প্রিয়াঙ্কা বলতে থাকে, গাড়ি তোমার বাসায় রেখে যাব, তুমি বাইক বের করো, তোমার সঙ্গে বাইকে যাব। বয়ফ্রেন্ডের সঙ্গে বাইকে ঘুরতে যাওয়া এটা আমার অনেক দিনের ড্রিম। ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে চলো তাহলে। এই বলে আশিক আর প্রিয়াঙ্কা দুজনেই বাসা থেকে বের হয়। আশিক বাইক বের করে আর তারপরেই দুজন রওনা দেয়। সারা সন্ধ্যা দুজনে ঘোরাঘুরি করলো। আর তারপর ফুচকা খেয়ে প্রিয়াঙ্কাকে তাদের বাসায় পৌঁছে দিল। এদিকে আশিকের ডিউটি টাইম হয়ে যাওয়ায় আশিক বাসায় এসে রেডি হয়ে সঙ্গে সঙ্গে ডিউটিতে চলে গেল। এরপর দেখতে দেখতে চলে গেল বেশ কিছুদিন। আশিকের আম্মুর সঙ্গে প্রিয়াঙ্কার বাবা দেখা করেন এবং তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। আশিকের আম্মু তখন এই সব কিছু শুনতে পেয়ে আর দ্বিমত করেন না, কারণ তিনি তো ছেলের আম্মু। তিনি তো সবসময় চাইবেন তার ছেলে যেন ভালো থাকুক। তাই তিনি প্রিয়াঙ্কার আব্বুর প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। অতঃপর দুই পরিবারের সম্মতিতে আশিক আর প্রিয়াঙ্কার বিয়েটা মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হলো। আজ প্রিয়াঙ্কা আর আশিকের শুভ বিবাহের কাজ সুসম্পন্ন হয়েছে। আশিকের ভাড়া বাসায় প্রিয়াঙ্কাকে নিয়ে আসা হয়েছে। যদিও প্রিয়াঙ্কার বাবা চাইতো আশিক আর প্রিয়াঙ্কা তাদের বাড়িতেই থাকুক, কিন্তু আশিক একজন পুলিশ এসিপি, তাই সে প্রিয়াঙ্কার বাবাকে পরিষ্কার জানায় প্রিয়াঙ্কাকে তার ভালোবাসা দিয়ে আসতে হবে। আর প্রিয়াঙ্কাও আশিককে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, তাই আশিকের কথার কোনো রকম অবাধ্য সে হতে চায়নি। সে জানতো আশিক তাকে যেখানেই রাখুক না কেন তাকে খুব ভালো রাখবে এবং ভীষণ ভালো থাকবে সেখানে। আশিক 3 রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, যেখানে এক রুমে তার আম্মু থাকতো আর অন্য রুমে প্রিয়াঙ্কাকে নিয়ে সে থাকবে, আর একটা গেস্ট রুম হিসেবে থাকবে। আশিকের রুমটা ফুলে ফুলে সুন্দর করে সাজানো হয়েছে, আর সেই সব ফুলের মাঝে একটা গোলাপ, সেটা হলো প্রিয়াঙ্কা। হ্যাঁ, বিছানার উপর বসে আছে। রাত 11টা। আশিক রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিয়ে প্রিয়াঙ্কার পাশে এসে বসে। ঘুমটা তুলতেই দেখতে পাই ঘুমটার আড়ালে টুকটুকে লাল লাজুক পুতুল বউটা বসে আছে। আশিক প্রিয়াঙ্কার কপালে আলতো করে একটা চুমু খেলো, আর তারপর বলতে লাগলো, আজ বুঝি আমার সমস্ত অপেক্ষার অবসান হলো। আর আমার ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য আমার হয়ে গেল। এই বলে তারা দুজনে গল্প করতে লাগলো। এভাবে দেখতে দেখতে বেশ অনেকক্ষণ সময় কেটে গেল। তখনই হঠাৎ করে প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, এইভাবে আর কতক্ষণ বসে গল্প করবে? রাত তো শেষ হয়ে গেল, খেলবে না? ও মা, এটা তুমি কি বললে? না খেলে থাকা যায় নাকি?
এই একটা রাতের জন্য দীর্ঘ ২৭টা বছর অপেক্ষা করেছি। আর এখন যদি একটু না খেলি তাহলে কি চলবে নাকি? তাহলে আর দেরি করছো কেন? শুরু করো। বলতেই আশিক আর এক মুহূর্তও দেরি না করে রুমের লাইট অফ করে দিল। এটা দেখেই প্রিয়াঙ্কা বলতে লাগলো, আরে তুমি রুমের লাইট কেন অফ করলে? আরে কি বলো তুমি? লাইট অফ না করলে আমাদের ভিউয়ার্স এখনো রয়ে গেছে, তারা আমাদের বাসর দেখে ফেলবে না? হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক কথাই বলেছ। আরে ভিউয়ার্স, আপনারা এখন এখানে কি করছেন? আপনারা আপনাদের বউদের সাথে গিয়ে রোম্যান্স করুন, আর এখানে আমি আর আমার জামাই T20 খেলবো। আপনাদের সঙ্গে না হয় দেখা হবে আবারও অন্য কোনো এক ভালোবাসার গল্পে। আজ এখান থেকেই বিদায় হন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।